ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন। ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন। ডিসেম্বরের শহরে চেনা বন্ধু, চেনা নিকুটিন। ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পোর্সেলেন। তারা জানে না মুখ ছোড়া পার্টিতে তোর সাজানো হাসির মানে। সস্তার রাম যখন রাখছে হিসেব তোর বেহিসাবে অভিমানে। তারা প্রেমিক তোমার, তবু মানব বোমার মতোই তারা নিষ্পলক। তাদের আঙুলে তবু রাখছ আঙুল, মুছে দিচ্ছ স্মৃতির ফলক। তারা জানে না তোমার অতীতটাকে, সে বিষণ্ণ কার্ডিগান। তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখো ছদ্মনাম। তারা দেখেনি শিশির ভেজা তোর দু চোখ পুরনো মহিনের গানে। আর না পাঠানো SMS এ রাখছে হিসেব তোর বেহিসাবি পিছু টানে। জানি প্রিয়তমা শব্দের তরজমা ওরা কবিতায় করেছে অনেক। তবু আমার মতো তোর হৃদয়ে ক্ষত দিয়ে সাজায়নি শব্দের দেশ। তারা জানে না কারোর অপেক্ষাতে কোনো বাস স্টপে তুই ম্রিয়মান। প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখো ছদ্মনাম। আলোয় ভিজবে চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে। সুটকেস ভর্তি শূন্যতা হাত ছানি দেয় অন্য শহর। ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই, আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই। ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই কোন বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষা প্রাক্তন ভালোবাসা নিয়ে। প্রাক্তন কলকাতায় ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায় প্রাক্তন ভালোবাসা নিয়ে। প্রাক্তন কলকাতা
শেষে হয়তো বসন্ত আসে না। সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতা। কলকাতা নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের স্বাগত। আমি রয়েছি অরিঘ্ন। এতক্ষণ ধরে যে গানটা শুনলেন আপনারা, এর মধ্যেই ডিসেম্বর পড়লেই এতক্ষণে সবাই বোধহয় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে শুরু করে ফেসবুক স্টোরিতে সবাই এই গানটা শুনে থাকেন এবং দিয়েও থাকেন। ক্রিসমাসে পার্ক স্ট্রিটে ঘুরতে গেলে এই গানের লাইন ব্যবহার করে ক্যাপশনও দিয়ে থাকেন। এই মুহূর্তে এই যে ডিসেম্বরের শহর, এই মুহূর্তে আমরা ডিসেম্বরের ছাদে রয়েছি এবং এই যে গানটা ডিসেম্বরের শহরে, এই গানের নেপথ্যে যার কণ্ঠ সেই সৌরভ সাহা, তার সঙ্গে আমরা রয়েছি তারই বাড়ির ছাদে। প্রথমেই বঙ্গভূমি লাইভে সৌরভদা, অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ অরিঘ্ন। ডিসেম্বরের ছাদ, এটা শুনে বেশ মজা লাগলো। হ্যাঁ, ডিসেম্বরেরই ছাদ। ডিসেম্বর নিয়ে অনেকগুলো ছোট বড় অনেক গল্প শুনতে পেলাম এবছর, যেগুলো এর আগের বছরগুলো শুনতে পারিনি। এর আগের বছরও কিছু শুনতে পেরেছিলাম, কিন্তু কিছু ছোট বড় গল্প যেগুলো ভীষণভাবে দেখলাম মানুষের সাথে আত্মীয়তা তৈরি করেছে, যেটা এখন শুনলে মনে হয় হ্যাঁ, ডিসেম্বরের সাথে বোধহয় একটা গানের মাধ্যমে, যেরকম আমার গাওয়ার মাধ্যমে তৈরি করার মাধ্যমে একটা আত্মীয়তা তৈরি হয়েছে, সেরকম বোধহয় মানুষের শোনার সাথে, একটা গানের মাধ্যমে, একটা মাসের সাথে, একটা সময়ের সাথে, একটা ঋতুর সাথে হয়তো একটা আত্মীয়তাই তৈরি হয়েছে। সৌরভদা, যেটা বলবো যে এই যে গানের জনপ্রিয়তা, যে গানটা দিয়ে শুরু হলো এই যে এই আড্ডাটা, তো মানে আমি গানটার প্রসঙ্গে পরে যাচ্ছি। তো তোমার নিজের ব্যক্তিগতভাবে, তুমি যেমন বললে যে ডিসেম্বরের যে গল্প, একটা ঋতুর সাথে আত্মীয়তা, তবুও জিজ্ঞেস করবো তোমার ডিসেম্বর বলতে বা শীতকাল, এই যে সময়টা, এটা তোমাকে কিভাবে রিলেট করে বা তুমি এটা নিয়ে কি ভাবো? সাধারণত শীত বা ডিসেম্বরের সাথে আমার যে সম্পর্কটা, সেটা হচ্ছে যখন আমি স্কুলে পড়তাম তখন স্পোর্টস ইভেন্ট হতো, সেটাই এই সময় হতো। আমার সাথে এই সময়টা স্মৃতি বলতে এখনও সেটাই। আমি এখনও জানি যে হয়তো পাড়ায় হয়তো একটা এরকম প্রতিযোগিতা হবে যেখানে আমি দৌড়তে যাব। এরকম বিশেষ আমি কোনো পুরস্কার কোনোদিনই পাইনি, কিন্তু এই ইভেন্টগুলো আমার কাছে ভীষণ স্পেশাল ছোটোবেলা থেকে। এখন এগুলো হয় না, এখন পাড়ায় পাড়ায় আর প্রতিযোগিতা হয় না, অন্তত আমার বাড়ির আশেপাশে হয় না, যেখানে হতো। এভাবে অন্তত আমি ডিসেম্বরের সাথে রিলেট করি। হ্যাঁ, অনেকটা বড় হয়েছি যখন, তখন হয়তো বন্ধুদের সাথে ওই যেটা সচরাচর কলকাতার মানুষেরা বলে থাকে যে পার্ক স্ট্রিট যাওয়া, ঘোরা, সেটা অনেস্টলি সেরকম স্মৃতি আমার কখনো শীতের সাথে নয়। কিন্তু বড় হয়েছি যখন বন্ধুদের সাথে গেছি, কিন্তু পার্ক স্ট্রিট এবং ক্রিসমাস, আমার কাছে ওই ক্রিসমাসের সময়টা ওরকম, ওই প্রতিযোগিতায় দৌড়তে দৌড়তে কমলালেবু পাওয়া, এই স্মৃতিটা আমার কাছে খুব প্রমিনেন্ট, স্পষ্ট। আমার ডিসেম্বর অনেকটা এরকমই। এই যে গানটা যখন মানে তৈরি হচ্ছে, সেই তৈরির গল্পটা যদি একটুখানি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, যে গানটা তুমি শুরু করেছো, তুমি গেয়েছো, গানটা লিখেছেন অন্য আর একজন শিল্পী, তো এই পুরো গল্পটা যদি তুমি একটুখানি বলো। 2015 সাল, 2015 সালে তখন আমি সদ্য একটা ব্যান্ড করতাম আমরা, তো ব্যান্ড থেকে আমি ব্যান্ডটা ছেড়েছি, আমি ছাড়িও নি, ব্যান্ডটা থাকেনি আসলে, ব্যান্ডটা ভেঙে গেছে। তো আমি তখন নিজে নিজে এমনি গান তৈরি করছি। সেই সময় ম্যাড অ্যাবাউট ড্রামা বলে যে প্রোডাকশন কোম্পানি, তারা নিয়মিত বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করছেন। এরকম একটা সময় আমি ম্যাডের সাথে যোগ দিই এবং অ্যাজ আ সিঙ্গার সংরাইটার বা অ্যাজ আ মিউজিশিয়ান আমি কাজ করব বলে। কারণ আমার একটা ইচ্ছা ছিল যে আমি ভেবেছিলাম যে আমি যেই গানগুলো তৈরি করছি একা একা, সেগুলো অনেকটা বেশি আমার ভাবনার পরিসরের মধ্যে সীমিত। আমি ভেবেছিলাম যদি আরও নতুন ধরনের আর্টিস্টদের সাথে কাজ করতে পারি, তাহলে হয়তো মানে একটু নতুন কাজের ডাইমেনশন পাওয়া যেতে পারে, এরকম একটা ইচ্ছা থেকে। এবং ওদের নাটকগুলো দেখতাম, কিছু ভালো লাগতো, কিছু খারাপ লাগতো, কিন্তু আমার এইটুকু সম্বন্ধে মানে এইটুকু নিশ্চয়তা তৈরি হয়েছিল যে দে আর প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক, ওরা কাজটা করতে চায়, ভালো করে করতে চায়, এবং সমবয়সীও ছিল।
তাই জন্য ওদের সাথে যোগাযোগ করে একসাথে কাজ করার কথা হয় 2012-তে। 2015 সালে যেটা হয় সেটা হচ্ছে উইথ লাভ ক্যালকাটা বলে একটা নাটক। সেটা প্রত্যেক বছরে দুবার করে মঞ্চস্থ করা হতো, একটা জুন জুলাই মাসে গরমের দিকে আর একটা শীতের দিকে ডিসেম্বরে। শীতে একটা উৎসব হতো, একটা ফেস্টিভ্যাল, যার নাম ছিল ব্রিং ইয়োর ওন ডিসেম্বর, ওরা এরকম নাম দিয়েছিল। তো এরকমই উইথ লাভ ক্যালকাটা যতবার মঞ্চস্থ হতো শীতে ডিসেম্বরে, তখন একটা করে নতুন গান তৈরি করা হলো 2014 থেকে, খুব সম্ভবত আমি যদি ভুল না হয় 2014 সালে একটা গান তৈরি করা হয়, ব্যর্থ শহরের গান। তো 2015 সালে যেটা হয় সেটা হচ্ছে যে গানটা যিনি লিখেছেন অরিত্র সেনগুপ্ত, অরিত্র সেনগুপ্ত উইথ লাভ ক্যালকাটা বলে যে নাটকটা, সেটার নির্দেশকও, মানে সে তার নির্দেশনার কাজও ওরই করা। অরিত্র এই গানটা লেখে এবং আমাকে একবার প্রথম জানানো হয় ম্যাডের তরফ থেকে যে একটা গান তৈরি করা হবে, তো আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি তখন জানতাম না কি গান তৈরি করা হবে কি না হবে। তো যথারীতি নতুন কাজ হবে, আমি ইন্টারেস্টেড ছিলাম। আর নাটকটা আমি আগে দেখেছিলাম, তো নাটকটা সম্বন্ধে, গল্প সম্বন্ধে একটু অবগত ছিলাম। তো ম্যাডের অফিস ছিল কলকাতায় লেক গার্ডেন্সে, তো আমরা এখানে বসলাম। বসে প্রথম আমাকে অরিত্র গানটা শোনায়, মানে গানটা শোনায় মানে গানটা পাঠ করে এবং তারপরে বলে যে এটা যদি একটা কোনো সুর করা যায়। তো আমি তখন সুর করা শুরু করি। আমি প্রথম দিন বাড়িতে এসে সুর করি এবং একটা সুর করে নিয়ে গেছিলাম। তারপরে সুরটা করবার পরে গেয়েছিলাম ওটা, ওটা পছন্দ হয়েছিল। আমাকে হঠাৎ করে একটা কথা বলা হয়েছিল যে একটা না চন্দ্রবিন্দু এসেন্স চাই, ঠিক আছে? এবার মজার কথা হচ্ছে আমি একটা মানে মানে এটা এটা ভীষণ মানে মানে একদম সত্যি কথা, যেটা ডিসেম্বরের শহরে গানটা একদম তৈরি করার বিশেষ কোনো তৃপ্তি নেই। তৈরি করতে না বিশেষ তৃপ্তি পেয়েছি এবং তৈরি যখন হয়েও গেছে বিশেষ যে তৃপ্তি পেয়েছি কোনো দিনই না। ইনফ্যাক্ট গানটা তৈরির 2-3 বছর পর্যন্ত, 2-3 বছর 4 বছর বলা চলে, গানটার সাথে আমার বিন্দু মাত্র কোনো আত্মীয়তা ছিল না। এবং একটা খুব সত্যি কথা যদি আমাকে বলতে হয়, মানে একদম বিটার ট্রুথ, গানটা যখন ম্যাডের পরবর্তীকালে ম্যাডের সাথে যখন আমি কাজ করছি তখন এরকম একটা নাটক হয়েছিল যেখানে আমি লাইভ পারফর্ম করেছিলাম আর ব্যান্ড ছিলাম, মানে 3 জনের একটা ব্যান্ড, সেটা নাটকের গল্প অনুসারে একটা ব্যান্ড পারফর্ম করছে লাইভ, সেটা ছিল প্রিয় বন্ধুর অ্যাডাপ্টেশন। আচ্ছা। তো তখন যখন কাজ করছি আবার ম্যাডের অফিসে যাচ্ছি, হয়তো অনেকে বলছে এই ডিসেম্বরের শহর এটা একটু গাতো, আমার রীতিমতো বিরক্ত লাগছে, মানে বিকজ আই হ্যাভ নেভার লাইকড দ্যাট সং, অনেস্টলি বলছি। আমার বারবার মনে হয়েছে এটা ভীষণভাবে মানে অত্যন্ত দুঃখ বিলাসিতা, যেটা আমার কোনোদিনই মানে মনে হতো না এই গানটা আমি শুনবো বলে, তৈরি হয়ে গেছে। এবার যেটা হচ্ছে, যখন 2015 সালে গেছি, তো প্রথম যখন গানটা তৈরি করছি, গানটার এই একটা ভালো দিক আমার মনে হয়, কারণ গানটা যখন তৈরি হচ্ছে অনেকগুলো আর্টিস্টের ইনফ্লুয়েন্স ভীষণ ইমপ্লিসিটভাবে আছে। ফেসবুকে একটা ভীষণ পুরনো পোস্ট আছে অরিত্র সেনগুপ্তর ফেসবুক প্রোফাইল থেকে, আমি জানি না এখন সেই প্রোফাইলটা আছে কিনা, কিন্তু সেই প্রোফাইল থেকেও একবার লিখেছিল, গানটা জাস্ট রিলিজ করেছে এবং তারপরে একটা বড় নোট লিখেছিল ইংরেজি হরফে বাংলায়, যে কিভাবে গানের কোন জায়গাটা চন্দ্রিলের লেখা বা চন্দ্রবিন্দুর সুরের দ্বারা ইনফ্লুয়েন্স, লেখার কথাটাই ও বেশি বলেছিল কারণ ও যেহেতু লিখেছিল। রূপম ইসলামের ইনফ্লুয়েন্স কোথায় আছে, হ্যাঁ আমি এখনো বলে দিতে পারি, এই এক্স্যাক্টলি মানব বোমা আছে, শব্দের তর্জমা, এই যে রাইমিংটা, ও আমাকে গানটা তৈরি করার সময় বলেছিল এই একটা লাইনের মধ্যে দুটো রাইমিং, এইটা অনেকটা বেশি ওর গানেই পাওয়া যায় এবং ওর বক্তব্য যে এটা রূপম ইসলামের হাত ধরেই আসে। এই ইনফ্লুয়েন্সগুলো রয়েছে। তো এরকম আমি দুটো ইনফ্লুয়েন্স বললাম, এরকম পুরো প্রচুর ইনফ্লুয়েন্স রয়েছে, ঠিক আছে? মানে বাংলা সঙ্গীত জগতের যদি ইতিহাস দেখা হয় তাহলে এরকম প্রচুর ইনফ্লুয়েন্স আছে। সেটা খুব এনরিচিং যে একটা গান তৈরি হচ্ছে এতগুলো ইনফ্লুয়েন্স নিয়ে এবং ইন্সপিরেশন নিয়ে, তো এতগুলো ইন্সপিরেশনের একটা একটা মানে একটা জ্বলন্ত, যদি কোনো একটা মানে একটা জৈবিক রূপ, এই দিক থেকে আমার গানটা খুব ইন্সপায়ারিং লাগে। সুরের কথা যেটা আমি বলছি, যে প্রথম যে সুরটা আমি যখন করে নিয়ে গেছি তখন ভালো লেগেছিল ওদের, কিন্তু ওরা বলেছিল যে একটু চন্দ্রবিন্দু সুর চাইছি। এটা শুনে আমার খুব ঝাঁট জ্বলেছিল যে ঠিক আছে, মানে চন্দ্রবিন্দু লাগে তাহলে চন্দ্রবিন্দুই করুক। এবার আমি বাড়িতে আসি, আমি চন্দ্রবিন্দুর মতো করিনি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কিপিং চন্দ্রবিন্দু ইন মাইন্ড, আমি জাস্ট ভাবলাম যদি ওই ইমোশনটা ইনট্যাক্ট রেখে, বিকজ আমার কল এটা ছিল যে সুরটা কোনোভাবে যদি মানে একটুও যদি মানে এটা যদি শুনে বলে যে না হ্যাঁ ভীষণ চন্দ্রবিন্দুর মতো লাগছে, ঠিক আছে, মানে তাদের কি আর অ্যাচিভমেন্ট, মানে তখন একটা ব্যাপার ছিল যে কিছু একটা করে দেখাতে হবে, প্রমাণ করতে হবে, এরকম না যে যেটা বলেছে সেটাই করে দেবো। তো তখন আমি ভেবেছিলাম ঠিক আছে আমি শ্যুটটা করি।
তো কোনোভাবে করতে করতে ভেবেছিলাম ঠিক আছে, এটা চন্দ্রবিন্দু এসেন্স থাক, ফিলটা থাক, কিন্তু সুরের যাতে কোনো এরকম কিছু না আসে, মিল। তো সেরকম র্যান্ডমলি করেছিলাম। আহ, আবার বলছি, এর আগেও বোধহয় আমাদের কথা হয়েছিল, তখন আমি বলেছিলাম আমি সুর নিয়ে কোনোদিনই, ডিসেম্বরের শহরের সুর নিয়ে আমি বিশেষ না দারুণ ভেবেছি, না পড়াশোনা করেছি, না কোনো এক্সপেরিমেন্ট করেছি, আমি কিচ্ছু করিনি। হয়তো খুব সাধারণভাবে চোখটা বুঝে গিয়েছি, তারপরে গেছি, এবং তারপরে আমি ফাইনালাইজড অন ইট। আমি যখন এই শ্যুটটা করে নিয়ে যাই তখন দে ওয়ার হ্যাপি। মানে এবং আমার মাথায় এইটুকু জিনিস ছিল, যেহেতু ওরা নাটক, মানে একটা নাটকের অংশ হিসাবে এটা তো আসছে, তো সেই পারপাসটাও ফুলফিল করার দরকার। সেখানে আমি নিজের মানে কেরামতি দেখানোর চেষ্টা করলেও খুব একটা সুযোগ পাবো না। তো যখন দেখলাম ওরা রাজি হলো, বা রাজি হলো মানে ওরা মানে শুনে সবাই অ্যাগ্রি করলো যে এই টিউনটা থাক, তারপরে আমরা সেটা নিয়ে গেলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রথম স্ট্যান্ডাটা তখন লেখা হয়েছিল, পরের দিকটা লেখা হয়নি। তো আমি সুর করবার পরে অরিত্র টিউনটা নিয়ে যায়, এবং তারপরে ওখানে বসে বসেই কিছুটা লেখা হচ্ছিল। আচ্ছা। এবং যখন লেখা হচ্ছে তখন এই গানটা এরকম ছিল না। গানটার একটা পুরনো খসড়া আছে, যেইটার উপরে আমরা কাজ করছিলাম। ইনফ্যাক্ট যখন রেকর্ডও করতে যাচ্ছি, সে পুরনো খসড়া রেকর্ড করছি। রেকর্ডটা করতে করতে আবার অরিত্র বলছে এই জায়গাটা তাহলে যদি এরকম করা যেতে পারে। তো আমরা কনস্ট্যান্টলি রেকর্ডিংয়ের সময়ও গানটা এরকমভাবে বদলাতে থেকেছে। তো এখনও বোধহয় সে পুরনো খসড়াগুলো রয়েছে, কিন্তু মানে ভীষণ ফ্রিকুয়েন্টলি ডাইনামিকভাবে চেঞ্জেসগুলো এসছে, মানে কখনোই একরকম থাকেনি। মানে রেকর্ডিংয়ের শেষ দিনও বোধহয় আমার মনে আছে আমি একদিন টেক দিয়ে এসেছিলাম, পরের দিন যখন গেছিলাম তখন কয়েকটা জায়গায়, প্রথম স্ট্যান্ডার জায়গায় আমার একবার মনে হয়েছিল যে একটুখানি আরেকবার একটা দুটো টেক দেবো, তো আমি একটা দুটো আবার এক্সট্রা টেক দিয়ে তারপরে এসেছিলাম। তো হ্যাঁ, এরকম মানে গান তৈরির গল্পটা সত্যি বলছি ভীষণ তৃপ্তিদায়ক কোনোদিনই ছিল না। আর প্রথম 3-4 বছর আই হ্যাভ রিয়েলি স্ট্রাগলড, কারণ মানে বিকজ আমি ডিনায়ালে ছিলাম, সত্যিই ডিনায়ালে ছিলাম। এখন যদি আমি সত্যি অ্যাকনলেজ করি না, আমি এখন একটা জিনিস অ্যাকনলেজ করতে বাধ্য হয়েছি। মানে যখন একটা, আমি একটু আগে বলছিলাম না, কয়েকটা গল্প যে মানে মানে মানুষ যে গল্পগুলো নিয়ে এসে বলছে না, এগুলো শোনবার পরে না মনে হচ্ছে না যে এই গানটার প্রতি আমার কোনো এখতিয়ার আছে, মানে আমার এটা ভালো লাগে না বা এরকম না, আমি ওরকম ধরনের কাজ বেশি করতে চেয়েছিলাম, এটা চাইনি। এই গল্পটাই মনে হয় না, মনে হয় এই গানের প্রতি কর্তৃত্ব যেটা আমি এখন আর ফিল করতে পারি না। কারণ যে গল্পগুলো নিয়ে আসা হয়, আমার মনে হয় যে আমার যতটা আত্মীয়তা নেই এই গানের সাথে, তার চেয়ে বেশি আত্মীয়তা রয়েছে। এবং এই আত্মীয়তা এমন কিছু ঘটনা, মানে ইউটিউবের কমেন্ট সেকশন আমি ছেড়ে দিচ্ছি, সেটা আমাকে কয়েকজন দেখিয়েছে। আমাকে হঠাৎ করে কেউ একজন লিখে পাঠালো যে এরকম বাংলাদেশের একজন কি না, আমি ছোট করে বলছি ঘটনাটা, যে খুব বড় কিছু দুর্ঘটনা ঘটে গেছে এবং সে ঠিক করেছে যে সে আত্মহত্যা করবে, এবং কি আত্মহত্যা করার আগে নাকি একবার গানটা শুনে আত্মহত্যা করতে হবে। এই হচ্ছে দুঃখ বিলাসিতা। এইটা আমার কাছে হাস্যকর, কিন্তু লোকটা যখন বলছে যে এটা শোনার পরে আমি আত্মহত্যাটা করতে পারলাম না, তখন আর আমি ওটা নিয়ে মজা করতে পারছি না, খিল্লিও করতে পারছি না, আর আমি এই এখতিয়ারও নেই যে আমার এটা ভালো লাগে না। মানে প্রবাবলি দ্য সং ডাজ সামথিং টু পিপল উইচ ইভেন আই ফেল টু কম্প্রিহেন্ড। মানে আমার সে মস্তিষ্ক নেই, আমার সে অনুভূতি নেই বোঝার। মানে তো সে এখতিয়ার আর কর্তৃত্ব থাকছে না, আমি মানে বুঝতে পারছি এখানে আর বেশি কথা বলা যায় না। আমার মনে হয় সেইটা আমি স্বীকার করেছি, চোখ বুঝে মুখ বুঝে। কিন্তু মানে এই যে যেটা এখন স্ট্রাগলের কথা, এর আগেও তোমার সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে যে যখন ইন্ডিপেন্ডেন্ট গান এত স্ট্রাগল করছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সেই জায়গায় এই একটা গান মানে মানুষের কাছে এই রকমভাবে, মানে তুমি যে গল্পটা বললে, মানে এটা তো মানে অনেকে ভাবতে বসবে যে মানে এটা বাদেও, মানে আমি এই যে আস্তে আস্তে একজনের সঙ্গে কথা বলছিলাম যে তোমার সঙ্গে ইন্টারভিউ আছে, ইনি হচ্ছেন তিনি ডিসেম্বরের শহর, আমি বলছি আমি তো বাসে উঠে প্রথম গান এটা দিয়ে শুরু করি, তারপর বাদবাকি গানে যাই। এরকমও অনেক ধরো গল্প। এবং এই সময় মানে যেটা আমি ইন্ট্রোতে শুরু করছিলাম যে সবাই একটা মানে ডিসেম্বরে এলেই ওই লাইনগুলো বারবার ফিরে আসছে, কোথাও না কোথাও মানুষ সেটার সাথে রিলেট করছে। সেটা তুমি কিভাবে দেখছো যে একটা ইন্ডিপেন্ডেন্স সং সেই অর্থে বলতে গেলে সেই জায়গায় মানুষের কাছে পৌঁছালো, সেটা কিভাবে দেখো? আমার মনে হয় ডিজিটাল মিডিয়া এখানে বিরাট বড় একটা রোল প্লে করছে, এবং ডিজিটাল মিডিয়া না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, কারণ এখানে একদম মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন, একদম নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে ইউটিউব যেটা একটা মানে মূলত ফ্রি প্ল্যাটফর্ম, যার সাবস্ক্রিপশন থাকলেও একটা ফ্রি প্ল্যাটফর্ম, সেখানে বিনে পয়সাতেই অ্যাটলিস্ট যদি ইন্টারনেটের অ্যাক্সেস থাকে কারো,
তাহলে সেটা অন্তত তারপরে নিখরচায় সেটা অ্যাক্সেস করা যেতে পারে। সেখানে যদি মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং একাধিক মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই একটা আমার মনে হয় একটা সূত্র তৈরি হয় এবং সেখান থেকে একটা বিশ্বাসও তৈরি হয়, একটা আস্থার জায়গাও তৈরি হয় যে যদি মানুষের কাছে স্বাধীনতা থাকে তাহলে কিন্তু অন্তত তাদের কাছে পৌঁছানোও যাবে এবং হৃদয়ঙ্গম কিছু কথা বলার থাকলে বলাও যাবে। এবার সেটা যদি আমরা অনেকে না পারি, কখনো পেরে থাকি কখনো পারি না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই প্রসেসটা হয়তো অ্যানালাইজ করে দেখবার বিষয়, কিন্তু অন্তত এটা তো প্রমাণ হয়েই যায় যে মানুষের কাছে স্বাধীনতা থাকলে তাহলে তারা একটা অন্তত নিজেদের বক্তব্যটা বা নিজেদের একটা অল্টারনেটিভ ভাবনা চিন্তার একটা তরঙ্গ তৈরি করতে পারেন। কেন বলছি এই কথাটা? তার কারণ আমি যদি এভাবে দেখি যে গানটা তৈরি করবার মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে আমি একজন মানুষ, গানটা সম্বন্ধে আমার একটা ধারণা, কিন্তু এতগুলো বছরে 2015 আমি ধরে নিচ্ছি 7 বছর, 6-7 বছরে কিছু মানুষ শুনে তাদের শ্রবণযোগ্যতা দিয়ে আমাকে একটা নতুন জিনিস ভাবতে শেখালো। আমি এইটার কথা বলছি। গান শুনলো কি না শুনলো সেগুলো ঠিক আছে, কিন্তু ইন্টারনেট মানে আমরা এভাবে দেখি না যে গানটা তৈরি করলাম আমরা, ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে সেই গান পৌঁছে গেল, মানুষ শুনছেন, আমার গান তৈরি করা সফল, আমার সঙ্গীত সাধনা কোনো স্বীকৃতি পেল, এভাবে দেখি। কিন্তু আমি যদি উল্টোভাবে দেখি বিষয়টাকে, যে ইন্টারনেট রইলো, গান তো চলেই গেছিলো, আমি তো মনে মনে জানতাম গানটা এরকমই, তার উপর দাঁড়িয়ে আমার ভালো লাগা খারাপ লাগা, কিন্তু কি দাঁড়ালো 6 বছর মানুষ সময় নিলেন এবং তারা কিন্তু গানটার একটা নতুন রূপ আমাকে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাঠালেন এবং আমাকে বারবার করে ভাবালেন যে গানটা সম্বন্ধে ভাবো। মানে এবার যদি আমি ধরি যে গানটা আমি তৈরি করিনি, গানটা তারা তৈরি করেছে, আমি একটা কাঠামো তৈরি করেছি, আমিও বলবো না, আমরা মিলে একটা কাঠামো তৈরি করেছিলাম, কাঠামো গেছে, মানুষের কাছে পৌঁছেছে, মানুষ বলেছে কাঠামো দিলে আমি অর্থ দেব, তো গানের অর্থ কিন্তু আমিও দিইনি, বোধহয় লিরিসিস্টও দেননি, মানুষ অর্থ দিয়েছেন, আমরা একটা কাঠামো পৌঁছে দিয়েছি। তো আমার মনে হয় যে ইন্টারনেট না হলে, বা ইন্টারনেট না হলে অন্য কিছুর মাধ্যমে হতেই পারতো, কিন্তু হয়তো আগের যে সমস্ত মাধ্যমগুলো যদি দেখি ইন্টারনেটের আগে, সিডি, ক্যাসেট, এই প্রত্যেকটা মাধ্যমের মধ্যে অন্তত একটা মিডিয়াম আছে, ইন্টারনেটও আছে, নেই তা নয়, কিন্তু অন্তত এখানে মানুষ অনেকটা বেশি রিলেটিভলি, তুলনামূলকভাবে একটু বেশি স্বাধীনতা হয়তো এক্সারসাইজ করতে পারেন। আমি বলবো মানুষের স্বাধীনতায় মানুষ অর্থ বুঝিয়েছেন, আমাকে নিশ্চয়ই আমার মতো অনেককেই বুঝিয়েছেন। তো আমার মনে হয় যে অন্তত এই 2 ওয়ে প্রসেসটা কিন্তু এক্সপ্লোর করার মতো একটা বিষয়, যে যেটা গান তৈরি করতে, গান তৈরি বলে বলবো না, আমার মনে হয় শুধু জীবন ধারণেই, মানে জীবনকে হয়তো নতুনভাবে ভাবতে শেখাতে পারে, এটা কতটা 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 মসৃণভাবে বা কতটা শক্তিশালীভাবে এর আগের আর্টিস্টরা বা আমাদের জেনারেশনের আগের আর্টিস্টরা যারা অন্য মাধ্যমের সাথে স্ট্রাগল করে নিজেদেরকে মানুষের কাছে পৌঁছে নিয়ে গেছেন, তারা কতটা এনজয় করতে পেরেছেন আমি জানি না। মানে এই মাধ্যমে মানুষের সঙ্গে খুব কাছাকাছিভাবে ইন্টারেক্ট হওয়াটা আরও বেশি হয়ে গেছে, মানে সেটা। আচ্ছা, এটা মানে কেমন লাগে যে মানে এই যে মানে তুমি নিজে এগ্রি করবে অনেকটা যে যতটা বেশি গানটা অনেক মানুষের কাছে, গানটা যেভাবে মানে তারা আর তারপরে আর খোঁজার চেষ্টা করছে না বা করে না যে গানটা কার, গানটা শুরুর গল্প, যেমন জিজ্ঞেস করলাম, আমি শুরু গল্প যাচ্ছি না, গানটা কার, কে শুরু করেছেন, এটার প্রত্যেকটা মানে গানেরই তো একটা এরকম একটা প্র্যাকটিস থাকে যে আমরা জানি এটা কার গান। এই যে ব্যাপারটা ডিসেম্বরের শহরের ক্ষেত্রে মানুষ একদম নিজের ইচ্ছা মতো ডাউনলোড করে নিজেদের ইচ্ছা মতো ছবির তলা সাথে লাগিয়ে দেওয়া থেকে ভিডিও তৈরি করা সবাই করছে, কিন্তু কেউ বা শুনছে, মানে তারা সেটাও না করলে অন্তত শুনছেন, দিনের পর দিন শুনছেন, কিন্তু কখনো হয়তো এই জানার চেষ্টা করছেন না যে এই গানটি কে লিখেছেন বা কে সুর করেছেন। তোমার কথা কেউ হয়তো জানতে চাইছে না, সেই জায়গাটা তুমি কেমনভাবে দেখো? নাকি না শুধু ওই 2 ওয়ে প্রসেসটার জন্য তুমি আর এত কিছু মাথায় রাখো না? না, মাথায় রাখি না সেটা একদমই ভুল কথা, মাথায় অবশ্যই রাখি এবং নোটিসও করি, কিন্তু আমি এটা বলবো না যে মানুষ খোঁজার চেষ্টা করেন না, মানে অনেক মানুষ তো আমাকে লিখেছেন, মানে প্রচুর মানুষ লিখেছেন, সত্যি লিখেছেন, আমি জানি না মানে কারা খোঁজ করেন না, খোঁজ তো করছে, কিছু মানুষ খোঁজ করেছেন, কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয় যে গান শোনার পরে, মানে গান কারা কারা তৈরি করেছে বা কারা কারা এটার মধ্যে নিযুক্ত, সেটা সম্বন্ধে হয়তো সব মানুষের আগ্রহ থাকে না, আর এটার জন্য তাদেরকে দোষ দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তার কারণ
এটা একটা নৈতিক জায়গা থেকে দেখার প্রয়োজন আছে, যে আমি গানটা কে তৈরি করেছে সেটা জানতে চাইবো। সেটা এক ধরনের অ্যাপ্রিসিয়েশন গানকে, কিন্তু গানটা শুনছি এবং গানটা প্রত্যেক দিন যদি মানুষের লুপে শোনে, সেটা অলরেডি একটা অ্যাপ্রিসিয়েশন। মানে এটা কিরকম অ্যাপ্রিসিয়েশন? এটা কোনো মানে উম, আমার মনে হয় যে এটা মানুষের ব্যক্তিগত ইচ্ছার মানে ঊর্ধ্বে গিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন। মানে তার ভেতর থেকে শুনতে ইচ্ছা করছে, সে রোজ শুনছে, ডাউনলোড করে মোবাইলে রেখে দিচ্ছে, কারোর প্লে লিস্টে আছে। আমার কথা হচ্ছে সেটাও তো অ্যাপ্রিসিয়েশন। এবার হ্যাঁ, এখানে একটা বিরাট বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের পেট চলা। গান করে যদি সংসার চালাতে হয় তাহলে আমাদের নামটা জানা দরকার, না হলে আমাদের সংসার চলবে না। এবার এটা খুব মানে আমাদের স্বার্থ, এটা শ্রোতার দায় নয়। কিন্তু শ্রোতা যদি আমাদের অ্যাটেনশন দেন, তাহলে সেটা ভালো, চলে যাবে সংসার দুদিন আরও। কিন্তু সেটা মানে দাবি করতে পারি না ওভাবে যে সেটা আমার অধিকার আছে। এবং একটা জিনিস আমার অসুবিধা হয়, সেটা হচ্ছে যে ধরেই নেন লোকজনে যে গানটা আমার লেখা। যারা আমার কাছে লেখেন তারা প্রথমে একটা বিরাট বড় হয়তো নোট লিখলো, সে নোটের মধ্যে সে ব্যক্ত করে দিল যে আমার কথা বলার ভঙ্গিমা বা আমার ব্যক্তকরণের ক্ষমতা কি বিপুল, যে যে এটা হয়ে গেছে। এবং তখন আমাকে তাকে বোঝাতে হয় যে এই গানটা আমার লেখা নয়। তারপরে সে হয়তো এরকম নয় যে শুধু লিরিক্স নিয়ে সবাই বলছে, সমস্ত জিনিস নিয়েই বলেন, কিন্তু লিরিক্স নিয়ে যারা স্পেসিফিক্যালি বলেন এবং বিশেষ করে যারা নাকি আমার বাকি গানগুলোর সাথে একটা মিল তুলে আনতে পারেন না তা না, একদম যৌক্তিকভাবে একটা অন্য গানে বলে যে এই গানের ক্ষেত্রে তুমি এই কথাটা বলেছো আর এই গানের ক্ষেত্রে তুমি এই কথাটা বলেছো, তোমার এই ধরনের ব্যক্তকরণগুলো কিন্তু আমাকে এইভাবে ভাবতে শিখিয়েছে। এবার আমি তখন তো তাকে মানে তার কথাটা লজিক্যাল আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে তাকে বলতে হচ্ছে যে এই গানটা আমার সত্যি লেখা নয়। আমি বুঝতে পারি এটা শোনবার পরে তারাও একটুখানি অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়, কারণ তারা লিটারালি বিশ্বাস করে যে এটাই সত্যি আজিফ, কিন্তু তাদের ভালোও লাগে। কিন্তু আমার মনে হয় যে অন্তত এই একটু এই ক্রেডিটগুলো অন্তত না তাদের কাছে গেলে একটু মুশকিল হয়। বিকজ আমি সিনসিয়ারলি মনে করি যে কাজ করলে অন্তত যার যে প্রাপ্যটা, সিন্স এক্স্যাক্টলি এই ডিজিটাল মিডিয়ার কথা হচ্ছে না, ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে তো একটা বিরাট বড় বিষয় হচ্ছে যে এই ক্রেডিট। কারণ কপিরাইট আছে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কপিরাইটের বিষয়টাই এটার উপরে দাঁড়িয়ে একটা এক্স্যাক্টলি ডকুমেন্টেশন। এবং শুধু ডকুমেন্টেশন না, বিষয়টা হচ্ছে যে অর্থনীতি। আমি একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে জুন মাসে আমার গানগুলো বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে এই বছরের জুন মাস থেকে। এর আগে পর্যন্ত শোনা যেত না। এই জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমার শুধু একটা বিশিষ্ট অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে, আমি আজকের ডেটে দাঁড়িয়ে যা স্ট্যাটিস্টিক্স দেখছি, সেটাতে 12,000 মানুষ প্রত্যেক মাসে গান শুনছে। এবার 12,000 মানুষ প্রত্যেক মাসে গান শোনা মানে তার নিরিখে একটা রেভিনিউ জেনারেট করছে তারা, এবং সেই রেভিনিউটা আর্টিস্টের কাছে পৌঁছে দিচ্ছে। এবার এই 6 মাসের এই স্ট্যাটিস্টিক্স কিন্তু যেই রেভিনিউ জেনারেট করছে, সেটা দিয়ে কিন্তু অন্তত বেশ কিছু দিনের একটা সংসার চালানো যায়, বেশ কিছু দিনের, আপাতত অনির্দিষ্টকালের জন্য না। কিন্তু যে নাম্বার আছে তাতে অন্তত কিছুদিন একটা বাড়ির 2-3 জনের সংসার চলে যায়। আমার কথা হচ্ছে যে আমি আমাকে যদি বাদ রেখে বিষয়টাকে দেখি, তাহলে কিন্তু এই কপিরাইট থেকে যেই রেভিনিউ জেনারেট করা যেতে পারে, আমরা বারবার বলি একটা ক্যাপিটালিস্ট পুঁজিবাদী সমাজ, সেখানে সব কিছুই মানে ভীষণভাবে শোষণতান্ত্রিক, ঠিক আছে, কিন্তু এখানেও রেভিনিউ জেনারেট করে ওই ক্যাপিটালের লজিকে, পুঁজির যুক্তিতেই রেভিনিউ জেনারেট করে। আর এই রেভিনিউ কিন্তু আমরা যাদেরকে শোষিত বলে মনে করছি তাদের একাংশ অনেক সময় পায়। এটা দুঃখের বিষয় যে তারা এক সময় পায়, তাদের সব সময়ই পাওয়ার কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই রাস্তাগুলো আছে। কিন্তু যদি মানুষ একটু অবগত হন এ বিষয়ে, আমি একটা গানের কথা বলছি না, ডিসেম্বরের শহর বিষয় না, বা আমার গানও বিষয় না, বিষয় হচ্ছে যে একজন গান তৈরি করে এবং সেটা রিপ্রোডিউসড হচ্ছে, বারবার করে মানুষ এসে গান তৈরি করছেন। এই গানগুলোর ক্ষেত্রে কিন্তু এই ক্রেডিট যদি না যায়, তাহলে কিন্তু অনেক সংসার চলতে পারে যেগুলো চলছে না। এবার যে চলছে না তার বদলে যে কোনো বিশিষ্ট কোনো ভালো কাজ হচ্ছে তাও না, এই পয়সাটা হাওয়ায় উড়ে যাচ্ছে।
এটা অন্তত তো কোথাও অন্তত একত্রিত করে মানুষগুলোর কাছে গেলে অন্তত এই সংসারগুলো চলতে পারে। আর এই অর্থনীতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অন্তত মানে যে কোনো ধরনের চর্চার জন্যে। মানে আমি 5টা গানের জায়গায় 50টা গান তৈরি করতে পারি যদি আমার সংসার চলে 5টা গানের পরে, নাহলে আমি গান তৈরি করব না। তাহলে এতগুলো কত গান তৈরি হয় না আমরা জানবই না। আর এই মানুষগুলোই মানে যারা তাড়নায় পড়ে কাজ করে না, তারাই কিন্তু এক্স্যাক্টলি ক্রিয়েশনের নতুন ডিমেনশনগুলো খোলে। মানে আমি বলছি না শুধুই তারা খোলে, কিন্তু যারা এজে দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে টুক করে একটা ঠেলা মারলেই তারা পড়ে যাবে, মানে গানটা তাদের কাছে ওরকম না, মানে ওটা ঠিক আর্টিস্টিক চর্চা না, শিল্প চর্চা না, ওটা জাস্ট নেসেসিটি। মানে যেভাবে এখন কথা বলতে বলতে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, কিন্তু আমি আর প্ল্যান করিনি কীভাবে নেব, কিন্তু সেরকমভাবেই হয়তো তাদের কাছে ওটা নেসেসিটি থেকে যখন মানুষ কিছু তৈরি করে, আমার মনে হয় ডেফিনেটলি সেটা ভীষণ তার সাথে একটা আত্মীয়তা তৈরি হতে বাধ্য, এবং সেটা একটা অর্থ, একটা খুব নতুন অর্থ আমার কাছে নিয়ে আসবে। এবার সেইটা থেকে তো মানুষ বঞ্চিত হয়ে যায় না। মানে যারা সত্যি এজে দাঁড়িয়ে আছে তাদেরকে যদি আমি সেই সুযোগটা না দিই যে তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার না পাওয়াগুলো তুমি ব্যবহার করো, অন্তত এমন একটা জায়গা থাক যেখানে তুমি একটা কিছু নিয়ে আসতে পারবে, একটা ছবি আনতে পারবে, একটা গান আনতে পারবে, একটা গল্প আনতে পারবে। বা তাও না, তুমি একটা উদ্যোক্তা হও, একটা এন্টারপ্রেনার হও, একটা নতুন ব্যবসা তৈরি করছো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ভাবনার চর্চাগুলো যেখানে থাকবে সেখানেই তো মানুষ নতুন একটা কিছু করবে না। আমরা যদি সেই মানুষগুলোকে না সুযোগটা দিই, যে যারা জ্বালায় জ্বলছে তাদের জ্বালাটাকে জাস্ট আমি একটা শিশির মতো, আমি একটা শিশি দিলাম, যে শিশিটার মধ্যে তোমার যন্ত্রণাটা তুমি ভরে দাও। যখন শিশিতে তুমি ভরবে, যন্ত্রণা যে কত মানুষের যন্ত্রণা নিবারক হয়ে উঠবে তার কোনো ইয়ত্তা নেই। এই গোটা প্রসেসটার ক্ষেত্রে কিন্তু মানুষের একটা দায় থেকেই যায়, মানুষের এবং আর্টিস্টদেরও একটা দায় থেকে যায়, যে আমরা অ্যাকনলেজ করবো যে কারা তৈরি করছে, কারণ কারা তৈরি করছে সাথে রয়েছে কিভাবে তৈরি হচ্ছে। আমরা মানে তুমি অন্যান্য গানের কথা বলছিলে, অনেকক্ষণ কথা বলেছি, তোমার লেখা, তোমার তৈরি করা অন্য একটি গান যদি আমাদের একটু শোনাও। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, বিভিন্ন কাজ সূত্রে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গত বছর থেকে আমার গান লেখার একটা উত্তরণ হতে পারে, উত্তরণ বলবো না, কিন্তু আমি আগে যেভাবে গান লিখতাম আমি নতুনভাবে গান লেখার চেষ্টা করেছি গত 2 বছর ধরে, পারিনি। এই একটা গানের ক্ষেত্রে, এই গানটা ভালো খারাপ বলছি না, কিন্তু আমি বলছি যে এই গানটা লিখতে পেরে আমি যেই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম একটা গান লেখার মধ্যে, যেই জিনিসগুলো আসতে পারে, সেটা পরে কখনো কথা হলে আমি বিস্তারিতভাবে বলবো কি সেগুলো আমার মনে হয় কিছুটা আমি এই গানের ক্ষেত্রে অন্তত মানে অ্যাচিভ করতে পেরেছি কিছুটা, ঠিক আছে। গোটা ইন্টারনেট 2 ভাগে বিভক্ত দুটো ঠোঁটের সীমান্ত। গোটা ইন্টারনেট 2 ভাগে বিভক্ত আমাদের ঠোঁটের সীমান্ত। আরে আমি মহাদেশের সীমান্তে, আরেকবার সভ্যতার দিগন্তে ফিরতে চাই তোর কাছে, ফিরতে চাই। ইন্টারনেট 2 ভাগে বিভক্ত আমাদের ঠোঁটের সীমান্ত। আরে আমি মহাদেশের সীমান্তে, আরেকবার সভ্যতার দিগন্তে ফিরতে চাই তোর কাছে,
ফিরতে চাই। সুখে থাক তারাদের অপভ্রংশে, সুখে থাক তারাদের অপভ্রংশে, কাল্পনিক কোন গল্পের সারাংশে। সুখে থাক তারাদের অপভ্রংশে, কাল্পনিক কোন গল্পের সারাংশে। শাস্তি আর ক্ষমার দোরগোড়ায় বন্দি আমি দ্বিপাক্ষিক দুনিয়ায়, তাই ফিরতে চাই তোর কাছে, ফিরতে চাই। একটা প্লাস্টিক শূন্য বিপ্লবের রূপকথায়, বিপ্লবের রূপকথায়। একটা প্লাস্টিক শূন্য বিপ্লবের রূপকথায়, বিপ্লবের রূপকথায়। এখন আমি তিস্তার কিনারে পরিত্যক্ত মিনারে, এখন আমি তিস্তার কিনারে পরিত্যক্ত মিনারে। অসম্ভব এক ভালোবাসার খোঁজ বিমানবন্দরে, এখন আমি তিস্তার কিনারে পরিত্যক্ত মিনারে। অসম্ভব এক ভালোবাসার খোঁজ বিমানবন্দরে, ফিরতে চাই তোর কাছে, ফিরতে চাই। ইন্টারনেট দুই ভাগে বিভক্ত, বিভক্ত দুটো ঠোঁটের সীমান্ত, আরে আমি মহাদেশের সীমান্তে, আরেকবার সভ্যতার দিগন্তে। ইন্টারনেট দুই ভাগে বিভক্ত, বিভক্ত আমাদের ঠোঁটের সীমান্ত। অসাধারণ গানটা, মানে গানটা টাটকা টাটকা শুনলাম একেবারে, মনে হচ্ছে একদম নতুন গানটা। আমি এর আগে কখনো গাইনি, কখনোই গাইনি, এবং বিশেষ একটা দুটো বন্ধুর কাছে ছাড়া এই গানটা কোথাও গাইনি। মানে এটা বঙ্গভূমি লাইভে প্রথম আমরা এরকম শুনতে পেলাম। প্রথমবার বঙ্গভূমির মাধ্যমেই গানটা মানুষ শুনতে পাবেন, এছাড়া আর কোথাও গাইনি, মানে একদমই গাইনি। তোমার মানে এই যে গানের কথা, তোমার লেখা গানের কথা যখন বলছি, মানে আগের বছর আমরা এই ডিসেম্বরের শেষের দিকেই তোমার একটা ডিজিটাল কনসার্ট হয়েছিল 28 তারিখ, তোমার জন্মদিনের দিন বলবি তো। এরপরে মানে তুমি বলেছিলে যে ইন্টিমেট কনসার্ট যেটা তুমি ভেবেছো সেটা আবার চালিয়ে নিয়ে যাবে, বা তোমার এরকম একটা শুনেছিলাম সেরকম কথাবার্তা হয়েছিল আমাদের, বা তুমি অনুষ্ঠানের মধ্যেও বলেছিলে এতে। তো তারপরে সেটা দেখলাম না সেই অর্থে, মানে সেরকম কোনো অনুষ্ঠান অনলাইন ডিজিটাল কনসার্ট তো করনি সম্ভবত মনে হচ্ছে। তারপরে আর কোনো ডিজিটাল কনসার্ট করিনি, তারপরে ফিজিক্যাল কনসার্টও আমি করিনি।
ইন্টিমেট কনসার্টের যে ভাবনাটা, সেটা আমি প্রথম কনসার্ট করে বুঝতে পারলাম যে এটা নিয়মিত যদি আমি কনসার্ট না করি তাহলে আমি নিজেই এটাকে এক্সপ্লোর করতে পারবো না। মানে প্রথম কনসার্টে আমাকে কয়েকটা ভাবনা মানুষজন দিলেন, যেটা থেকে আমি বুঝতে পারলাম যে এই কনসার্টটাকে ইলাস্টিকের মতো আমি যদি স্ট্রেচ করি তাহলে অনেক কিছু তৈরি করা যেতে পারে, এবং সেটা সম্বন্ধে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, এখনও এক্সাইটেড। কিন্তু তারপর আমি একটাও কনসার্ট করতে পারিনি। এর দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে আমি যদি শুধু কনসার্ট করতাম আমার সংসার চলতো না, আমার ঘর চলতো না, এবং সেটা আমি করার চেষ্টা করেছিলাম, সেটা করতে পারিনি। এবং সত্যি কথা বলছি, যদি সংসার না চলে আমার পক্ষে গান বাজনা করা সম্ভব নয়, এবং আমি করবো না। আমি শোনাবো না কাউকে গান। আমার কোনো দায় নেই লোকজনকে গান শোনানোর, শুধুমাত্র কোনো শৈল্পিক চাহিদা থেকে। আমার কোনো শৈল্পিক চাহিদা নেই। আমি ছোটোবেলা থেকে কোনো শৈল্পিক মানসিকতা নিয়েও বড় হয়েছি বলে আমার মনে হয় না, টু বি ভেরি অনেস্ট। গান একটা তাগিদে লিখতাম। আমি দেখেছি আমি যে সমস্ত আর্টিস্টদেরকে শুনে বড় হয়েছি তাদের মধ্যে থেকে আমি দেখেছি যে গান শোনানোর তাগিদ কী হতে পারে, এবং তার সাথে সাথে সেগুলোর সাথে সাথে আমার নিজের কোনো তাগিদ তৈরি হলো। তাগিদ যখন তৈরি হলো তখন আমি গান শোনানো শুরু করলাম, এবং তারপরে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো যেখানে নাকি কনসার্টটাকে আমি একটা গানের মতো দেখা শুরু করলাম। আমি সেই কনসার্টের জন্য দীর্ঘ 3 মাস পড়াশোনা করেছিলাম, এবং গানটা আমি এভাবে নিজে বলতে চাই না, কারণ ইন্টিমেট কনসার্টের বিষয়টাই ছিল যে ওটা মানুষ চর্চা করবেন, এবং করে যদি সেখান থেকে কিছু বার করতে পারেন আমরা একসাথে সে চর্চায় নামবো। কিন্তু আমার ভালো লেগেছিল কনসার্টের পরে একজন লিখেছিলেন যে কনসার্টটা পুরো দেখে আমার মনে হলো একটা গবেষণাপত্র। আমার এক্স্যাক্টলি এই মেন্টালিটিটাই ছিল, এই উদ্দেশ্য নিয়েই আমি কনসার্টটা করেছিলাম। তার কারণ আমি গত 3-4 বছরের আমার যেহেতু কাজটা গবেষণা সম্পর্কিত তাই জন্য, এবং সেটা ভীষণভাবে মিউজিক রিলেটেড। এবার আমি সেটাতে যাচ্ছি না, সেটা একটা অন্য বিষয়। কিন্তু যখন কনসার্ট তৈরি করেছিলাম, আমার কনসার্টটা তৈরি করতে আমি শুরু করেছিলাম বোধহয় সেপ্টেম্বর-অক্টোবর মাসে কাজ করা শুরু করেছিলাম, এবং ডিসেম্বরে গিয়ে আমি পারফর্ম করেছিলাম। আমি প্রত্যেক দিন গানটার গোটা কনসার্টে সাজানোর জন্যে প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা দিয়েছি, এবং এটা 3 থেকে 4 মাস, 3 মাস অন্তত, প্রায় 3 মাস চলেছে, 3-3.5 মাস চলেছে। এবং প্রত্যেক দিন দেখতাম কনসার্ট আজকে যতটা সাজালাম 2 ঘন্টার কনসার্ট বা 2.5 ঘন্টার কনসার্ট, পরের দিন হয়তো কিছু বদল করতে হয়েছে। কারণ আমি জাস্ট চেয়েছিলাম যে আমি কনসার্টে শুধুমাত্র বক করবো না, যেগুলো বলতে চাই, বক বলতে আমি এটা বলতে চাইছি যে গানের সাথে যে বক্তব্যগুলো, আমি শুধু যেগুলো আমার মনে হয় সেগুলো বলতে চাইনি। আমি চেয়েছিলাম যে তার একটা বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতাও থাকুক। এবার সেটা করবার জন্য যেটা হয়েছিল যে গল্পগুলো আমি বলছি সেই গল্পগুলো কতটা বাস্তবের সাথে সংযোগ আছে, এবং তার একটা বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতাটা কি সেইটা দেখবার চেষ্টা করেছিলাম। সেটার জন্য যেটা হচ্ছে প্রত্যেক দিন নতুন কিছু পড়তে হতো। আজকে যেটা পড়ছি আবার 7 দিন বাদে মনে হতো এটা ভুল, না আমি এটা বলতেই পারি না। আমি যদি বলছি আমি বুঝতে পারছি ভুল কথা বলছি। এইটা করতে করতে 3 মাস লেগে গেল, এবং 3 মাসে গিয়ে বুঝতে পারলাম যে আমি প্রথম এক্সপ্লোর করলাম যে একটা কনসার্ট একটা গান লেখার মতো হতে পারে। এবং শুধু গান নয়, আমি যদি এভাবে দেখি যে আমি বর্তমানে এরকম রয়েছি 3 মাস বাদে ওই ছেনি হাতুড়ি দিয়ে যেভাবে স্কাল্পচারগুলো তৈরি করা হয়, আমার মনে হয় ছেনি হাতুড়ি দিয়ে আমি পুরো নিজের মস্তিষ্কটাকে তৈরি করতে পেরেছিলাম। এবং তখন আমার নেশা হয়েছিল যে আমি এই কনসার্টটা করবোই আমি বারবার। কিন্তু সেই কনসার্টটা যখন করেছিলাম, কনসার্টে আমি নিজের পকেট থেকে পয়সা খরচ করে লোকে গান শুনিয়েছিলাম। টিকিট ছিল, কিন্তু আই ওয়ান্টেড টু মেক শিওর যে আমি 100 টাকার টিকিটে যে গানটা শোনাচ্ছি সেইটা যাতে আমি চেয়েছিলাম যাতে 100 টাকার মূল্যে অনেকটা বেশি কিছু দেওয়া যেতে পারে। তাই অনেক দিক থেকে অনেক রকম বন্দোবস্ত করা হয়, তাতে খরচাও প্রচুর হয়। যা খরচা দাঁড়িয়ে গেছে আমি একটুও লজ্জিত নই সেটা বলতে যে আমার দিনের শেষে পকেট থেকেই পয়সা গেছে। টিকিট বিক্রি হয়েছিল, হয়নি তা না। একটা অনলাইন কনসার্টে প্রথম কেউ অনলাইন কনসার্ট করছে, 100 জন দেখেছে, অনেক আমাকে কেউ চেনে না জানে না, 100 জন তার পকেটের 100 টাকা দিয়েছে কনসার্ট দেখবে বলে, তাও অনলাইন, বাড়িতে বসে, সামনে বসে যে ভালো করে দেখতে পারবে তাও না, অনলাইন মোডে অর্ধেক জনারই ভরসা আস্থা নেই, তাও দেখতে চেয়েছে, দেখেছে। এবং আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমি যেটা দিতে চেয়েছিলাম তাদেরকে অন্তত দিয়েছি। কিন্তু তারপরে ওই যে বললাম, যে কোনো জিনিস রেকারিং বা প্রতিনিয়ত অনির্দিষ্টকালের জন্য একটা জিনিস চর্চা করে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেটা দরকার সেটা আমার পক্ষে সে সুবিধে নেই, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার কাছে মেটেরিয়াল পড়ে আছে। আমি বলছি না যে আমার খুব কষ্ট হয়, আমার কান্না পায় যখন আমি দেখি যে আমি একটা কনসার্ট বা গান আবিষ্কার করা তো একরকম জিনিস, আমি প্রথম দেখলাম যে কনসার্ট একটা গানের মতো হতে পারে।
মানে একটা ইনফ্যাক্ট শুধু গান নয়, একটা কনসার্ট একটা নাটকের মতো হতে পারে। নাটকের মতো তো অনেকেই করেছেন। আমি জানি তমাল কান্তি হালদারের সবসময় যে ওর যে কাজের ধরন, ওর ম্যাসিভ ইম্যাজিনেশন এবং খুব ডিপ ইম্যাজিনেশন, ও সেটা অবশ্যই করে। আমি রূপম ইসলামের নাম এখানে অযথা নিয়ে মানে মানে এটা জাস্ট সাইড করে দেওয়ার মতো আমি বলতে চাই না। মানে তিনি কি করছেন সেটাও মানুষ জানে। এবং আরও বিভিন্ন আর্টিস্ট যারা করছেন অনলাইন কনসার্ট, তাদের ক্ষেত্রে থিয়েট্রিক্যাল একটা এলিমেন্ট সবসময় আসছে। এবার আমি যেটা এই কাজটা করতে করতে দেখেছিলাম যে একটা কনসার্ট একটা গবেষণাপত্রের মতো হতে পারে, শুধু গবেষণাপত্র না, একটা গবেষণাগার হয়ে যেতে পারে। মানে কনসার্টে বসে এমন একটা ভাবনার উদ্রেক হতে পারে, একটা কনসার্ট এমন একটা ভাবনার জন্ম দিয়ে দিতে পারে যেটা আমাকে পুরো মানব সভ্যতার ইতিহাস সম্বন্ধে নতুন করে ভাবতে শেখাতে পারে। আর সেটা ম্যাসিভ আমার মনে হয়। এটা কনসার্ট বলে না, একটা কনসার্ট করে আমি যখন এটা বাড়ি নিয়ে যাবো, আমি কনসার্টটাকে ধরে অবলম্বন করে আমি পৃথিবীতে যা ইচ্ছা তাই করতে পারি। তাই যখন শ্রোতা হিসেবে আমি আসি, তখন আমি যে কেউ হতে পারি। আমি কেউ মানে যে কেউ হতে পারি, বা হয়তো আমি কিছু করি না, আমি শুধু ঘরেই বসে থাকি, দুটো মানুষের সাথে কথা বলি, সেটা তো হয়তো একটা নতুন ডিমেনশন আসতে পারে ভাবনা। কিন্তু কনসার্ট যেরকম হতে পারে সেটা আমি কোথাও মানে ওই থাকে না মরীচিকা দেখতে পারার মতো, আমি একটা মরীচিকা দেখতে পেয়েছি। আর পাগলের মতো আমি ওখানে ছুটে যেতেও চাই। আমি যাবো না তা না, আমি যাব, কিন্তু আমাকে ঘুর পথে যেতে হচ্ছে। মানে যে সোজা পথটায় গেলে কাজটা করা যেতে পারে এবং মসৃণ হয় এবং কাজ ভালো হয়, সে পথটা তো এখন পাচ্ছি না। আমি তার জন্য কাউকে দোষারোপ করছি না, এটা মানুষের দোষও বলবো না, মানে দোষও না, এটা একটা সেটিং, ওই সেটিংয়ে আটকে পড়ে আছি। কিন্তু আমি ঘুর পথে হয়তো যাব, সেই ঘুর পথে গিয়ে যদি আমি কোনোদিনও সেটা করতে পারি, তারপরে হয়তো একটা প্রমাণযোগ্যতার প্রশ্ন উঠবে যে কথাগুলো আজকে দাঁড়িয়ে বললাম এই বঙ্গভূমিতে, মানে সেগুলো কি শুধুই কথার কথা, মানে সেগুলো কি জাস্ট ওরকম বড় বড় বুলি, নাকি সত্যি তার কোনো প্রভাব থাকতেও পারে, তাই না? যেভাবে একটা গানের অনুমান আমি করতে পারিনি যে একটা গান এই প্রভাব ফেলতে পারে, সেরকম এটাও হতে পারে যে আমি প্রচুর ভাবছি যে এই প্রভাব হবে, তার হয়তো কিছুই হবে না, তাও হতে পারে। কিন্তু আমি কাজটা করতে চাই, কারণ আমি জানি যে এই কাজটা করলে আর কিছু না হোক, অন্তত অস্ত্রে শান পড়বে। কিন্তু সেটাই হচ্ছে ব্যাপার, সেটা অপেক্ষার বিষয়। আর যেভাবে আমি ঘুরপথে যাচ্ছি, সে ঘুরপথে যেতে থাকবো। তোমার আমার একটা গান তোমার খুব মানে মানে আমার একটা গান বলছি, তোমার একটা গান আমার খুব প্রিয়, যেটা সংবিধান বলে তুমি একটা গান লিখেছিলে অনেকদিন আগেই, মোটামুটি এনএসসিসি এর সময়টা। তো সেই গানটা যদি একটুখানি শোনানো যায় যদি সম্ভব হয়। সেটা চেষ্টা করছি, গানটা একদম মনে নেই ভালো করে। এই শীতের শহরে তোমাকে দিলাম একটা ব্যর্থ সরকারের প্রমাণ, প্রিয় নাগরিক গ্রহণ করো পত্র প্রেমের একটা অসাংবিধানিক বিধান। এই শীতের শহরে তোমাকে দিলাম একটা ব্যর্থ সরকারের প্রমাণ, প্রিয় নাগরিক গ্রহণ করো পত্র প্রেমের একটা অসাংবিধানিক বিধান। নাগরিক মানচিত্রের কপালে খোদাই দীর্ঘ 48 বছর পর একটা ব্যর্থ প্রেমিকের প্রতিশোধ স্পৃহায় অশোক স্তম্ভের শিলমোহর। এই শীতের শহরে তোমাকে দিলাম একটা রাজনৈতিক অভিধান, প্রিয় নাগরিক গ্রহণ করো পত্র প্রেমের একটা অসহিষ্ণু সংবিধান। অনেক
আড্ডা, অনেক গল্প হলো, অনেক কথা না বলাও থাকলো, মানে অনেক আড্ডা হলো না, অনেক গল্প করার ছিল, কিন্তু সময় প্রায় শেষের দিকে। তবু আমি মানে শেষ করব একটা গান দিয়েই। তুমি ডিসেম্বরের শহরেই একটি আলাদা একটা ভার্স শুনিয়েছিলে 1 বছর আগে তোমার অনুষ্ঠানে, এবং মানে তোমার একটি সাক্ষাৎকার নিতে এসেছিলাম, তখনও তুমি শুনিয়েছিলে। সেটা যদি তুমি আরেকবার শোনাও, এবং এবং আমরা আরেকদিন আশা করি নিশ্চয়ই আসবো, এবং তোমার অন্যান্য যে গানগুলো সেগুলো নিয়ে অনেক কথা বলা বাকি থাকলো, সেগুলো নিয়ে নিশ্চয়ই আড্ডা হবে। একবার তো অনেক ধন্যবাদ বঙ্গভূমি লাইভকে এতটা সময় দেওয়ার জন্য, আর এত কথা এবং নতুন একটি গান আমাদের শোনানোর জন্য অনেক ধন্যবাদ। বঙ্গভূমিকে অনেক অনেক ধন্যবাদ। অন্তত একটা সময় বসে গান নিয়ে কথা বলতে পারলাম। অনেক কথাগুলো ছিল যেগুলো কখনোই বলা হয় না, সেগুলো হলো। এই গানটা চট করে গিয়ে দিই। খোদাই করা অ্যালগরিদম জানে আমাদের মনের খবর। আন্দোলিত বুকের এপিটাফে হাসি মুখ নিয়ে আসছে নতুন বছর। আলোয় খোদাই করা অ্যালগরিদম জানে আমাদের মনের খবর। আন্দোলিত বুকের এপিটাফে হাসি মুখ নিয়ে আসছে নতুন বছর। তোর টাইমলাইন আলোকিত প্রোসেনিয়াম যেন মিথ্যে হাসির ফিলোমেল। জন্ম নিয়েছে ধর্মান্ধেরা, চলছে সকাল বিকেল। ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন। ডিসেম্বরের শহরে সবে নিয়নের বিজ্ঞাপন। ডিসেম্বরের শহরে চেনা বন্ধু, চেনা নিকোটিন। ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পোর্সেলিন। আরও একবার ধন্যবাদ তোমাকে সৌরভদা, এবং নতুন বছর আসছে, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক আগামী দিনগুলো, এবং আরও আরও অনেক গান তোমার কাছ থেকে যেন আমরা শুনতে পাই। অনেক ধন্যবাদ। বঙ্গভূমির সকল সকল সদস্যদেরকে ভীষণ 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 আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসছে বছর সবার ভালো কাটুক। যারা দেখছেন তাদের আসছে বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আমরা কথা বলে নিলাম এবং একটা গানের আড্ডা দিলাম সৌরভ সাহার সঙ্গে, এবং আশা করছি আর একদিন আমরা আসতে পারবো এবং অনেক আড্ডা মারবো। এবং আজকের দিনের মতো এই আড্ডা এখানেই শেষ করছি। ক্যামেরায় সুদীপ্ত এবং অর্পণের সঙ্গে আমি অরিঘ্ন, বঙ্গভূমি লাইভ, কলকাতা।